এবার দেখো, একটা এক্সপ্রেশন লিখি, তারপর বলছি এনথালপি কি জিনিস। তোমরা সবাই এক্সপ্রেশনটা লিখে ফেলো। সবাই কিন্তু হ্যান্ড আউট রাখবে, হ্যাঁ। H ইকুয়ালস টু E প্লাস পিভি। আমি ব্যাপারটা ব্যাখ্যা করি, এটা কি জিনিসটা কি। অলরেডি তোমরা ইন্টারনাল এনার্জি বুঝেছো, যে সিস্টেম যখন তৈরি হয় তখন এর মধ্যে কি এনার্জি স্টোর থাকে। দেখা গেছে কি, সাপোজ আমার এরকম একটা সিস্টেম আছে, তো এই সিস্টেমটার এনার্জি ই। এই ইতে কিন্তু তোমার কোনো কন্ট্রোল নেই, কেন? এটা সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে। সিস্টেমটা যেরকম সেই অনুযায়ী ই ওর স্টোরড হবে। তুমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্সকে অ্যাপ্লাই করে ই কে তুমি এভাবে মডিফাই করতে পারবে না। এখন যদি আমরা এই সিস্টেমটার প্রেসার এবং ভলিউমকে চেঞ্জ করি, মানে এটাকে যেরকম ভাবে চেঞ্জ করব, দেখা যায় এই সিস্টেমটার যে নেট এনার্জি, সেই এনার্জিটাও চেঞ্জ হয়। আরেকবার বলি কথাটা, ই কিন্তু চেঞ্জ না, ই কে আমরা ফিক্সড ধরে নিলাম। ওরা বললো যে ই কে যদি ফিক্সড করো, তারপরেও প্রেসার এবং ভলিউমকে যদি চেঞ্জ করা যায়, তাহলে ইন্টারনাল এনার্জি, জানি না ইন্টারনাল এনার্জি কি, মানে এছাড়া আর কিছু আছে কিনা, দেখা গেছে যে টোটাল এনার্জি সিস্টেমটা এক থাকে না, চেঞ্জ হয়ে যায়। তখন ওরা বললো যে তার মানে ইন্টারনাল এনার্জি কিন্তু সিস্টেমের একমাত্র এনার্জি সোর্স না, প্রেসার এবং ভলিউম এটাও ওয়ান কাইন্ড অফ এনার্জি। কারণ কি? কারণ এইগুলোকে চেঞ্জ করলে সিস্টেমের নেট এনার্জিটাও চেঞ্জ হয়। তখন সায়েন্টিস্টদের মধ্যে ধারণা হলো যে আচ্ছা, আমরা তো ওয়ার্ক ডান ব্যাপারটা পড়েছিলাম। আমরা যে ওয়ার্ক ডান পড়েছিলাম এই সিস্টেমগুলোর ক্ষেত্রে, তাদেরকে বলেছিলাম পিভি ওয়ার্ক ডান। তার মানে প্রেসার এবং ভলিউমকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা যেহেতু ওয়ার্ক, তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ এনার্জি। এটাকে নাম দেওয়া হয়েছে পিভি এনার্জি। নামটা শোনো আরেকবার, পিভি এনার্জি। তাহলে সিস্টেমের নেট এনার্জি সোর্স বলতে গেলে আমরা দুটো জিনিসের কম্বিনেশন বলবো। একটা ওর ইন্টারনাল এনার্জি, যেটা ওর মাসের উপর ডিপেন্ড করছিল, যেটা এক্সটেন্সিভ প্রপার্টি ছিল। আরেকটা ওর প্রেসার এবং ভলিউমকে যদি প্রোডাক্ট করো, এটাকে নাম দেওয়া হয়েছে পিভি এনার্জি। এই দুটো এনার্জিকে যদি আমরা সাম করি, তবে যে নেট এনার্জিটা পাই সেটা ওর এনথালপি। তাহলে এনথালপিকে যদি ডিফাইন করতে হয়, হোয়াট ইজ এনথালপি, তোমরা বলবে যে এনথালপি ইজ দ্য সাম অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড পিভি এনার্জি ইন এ সিস্টেম। আমি এরপরে তোমাদেরকে এদের ফিজিক্যাল সিগনিফিকেন্স বলবো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এইটুকু লিখে রাখো যে এনথালপি মানে ইন্টারনাল এনার্জি প্লাস পিভি এনার্জি, এদের যোগফলটাই হচ্ছে আমাদের এনথালপি। ওকে, এবার এনথালপি সম্পর্কে আবার ছোট ছোট 3-4টে পয়েন্ট আমরা নোট ডাউন করবো। দেখো পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, তোমরা কি আর পিটা এটা প্রেসার আর ভিটা ভলিউম না? হ্যাঁ, প্রেসার আর ভলিউম। আচ্ছা, যেমন ভাবে আমরা ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে বলেছিলাম না যে এটা একটা স্টেট ফাংশন, এনথালপিও কিন্তু একই রকম ভাবে স্টেট ফাংশন। তো তাহলে পয়েন্টগুলো পরপর লিখে নিই। ফার্স্ট পয়েন্ট লেখো যে এটা একটা স্টেট ফাংশন। লিখে ফেলো সবাই যে এনথালপি স্টেট ফাংশন। যেহেতু এনথালপি স্টেট ফাংশন হবে, তাহলে ওর যে চেঞ্জ তাকে আমরা ডেল্টা এইচ যেটা বলি, তোমরা জানো যে স্টেট ফাংশন হলে ডেল্টা এইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি H2 মাইনাস H1। জানো এটা, আমি আর ডিটেলসে বলবো না, আগে বলেছিলাম। থার্ড পয়েন্ট কি, ও যদি স্টেট ফাংশন হয়, কেউ বলতে পারবে যে ডি এইচ এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল নাকি ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল? কেউ বলো দেখি, এক্সাক্ট অর ইন এক্সাক্ট? রাইট, এটাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আর যেহেতু স্টেট ফাংশন, কেউ বলতো আমি যদি সাইক্লিক ইন্টিগ্রেশন করে ডেল্টা এইচ মেজার করি, এই ভ্যালুটা কত আসা উচিত? কেউ সাইক্লিক ইন্টিগ্রেশন করে, বাহ, ভেরি গুড ভেরি গুড, এর ভ্যালু কিন্তু 0 আসা উচিত। কারণটা কি, যেহেতু স্টেট ফাংশন, সাইক্লিক ইন্টিগ্রেশন করছি, ভ্যালু ডেফিনেটলি 0 আসবে। তো এই ছিল আমার ও সম্পর্কে কিছু পয়েন্ট। এবার আরো দু একটা পয়েন্ট লিখে দেখাচ্ছি। তাহলে ইকুয়েশনটা আমরা কি পেয়েছি? ইকুয়েশনটা পেয়েছি আমরা ফাইনালি H ইকুয়ালস টু E প্লাস পিভি। ধরা যাক আমার সিস্টেম নাম্বার 1। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে লিখি, তোমরা আমার সাথে কিন্তু লিখবে, হ্যাঁ, লিখে হাতে হাতে করবে। তাহলে 1 নাম্বার সিস্টেমের জন্য লিখে নাও H1 ইকুয়ালস টু E1 প্লাস P1 V1। এবার এই সিস্টেমটাকে আমি চেঞ্জ করে সিস্টেম নাম্বার 2 তে নিয়ে গেছি। তাহলে ওর এনথালপি দাঁড়াবে H2 ইকুয়ালস টু লিখবো E2 প্লাস P2 V2। এবার আমরা 1 থেকে যে 2 নম্বর সিস্টেমে গেলাম, সেখানে যাওয়ার জন্য এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে চাইছি। আমি তোমাদের কি বলেছি একটু আগে, যে চেঞ্জকে বোঝাই ডেল্টা এইচ দিয়ে। এটা মানে কিন্তু H2 মাইনাস H1।
ইকুয়ালস টু, এবার ভ্যালুগুলো পুট করি, H2 জায়গায় এই ভ্যালুটা পুট করি। চলো সবাই করো, আমি খুব স্লোলি করছি, তোমরা আমার সাথে সাথে কিন্তু করবে সবাই হাতে হাতে। E2 প্লাস এটাকে লেখো P2V2 মাইনাস H1 টাকে বসাও, H1 এ লিখবো E1 মাইনাস P1V1। দেখো তো বোঝা গেল কিনা? এইটুকু খুব সহজ কাজ করলাম। এবার কি করব, এই দুটোকে কাছাকাছি রাখো, দেখো কি করছি, E2 মাইনাস E1 এটাকে কাছাকাছি রাখলাম, প্লাস প্লাস এইটাকে আলাদা করে রাখো, P2V2 মাইনাস P1V1 ব্র্যাকেট ক্লোজ। কেউ বলো দেখি, এই যে E2 মাইনাস E1 এর জায়গায় কি লিখতে পারি? স্যার ডেল্টা ই। রাইট, ডেল্টা ই। তাহলে এর জায়গায় আমরা লিখে ফেলবো ডেল্টা ই প্লাস, এটা যেহেতু P2V2 মাইনাস P1V1, এটাকে আমরা বলতে পারি ডেল্টা পিভি। ডেল্টা পিভি মানে কি? পিভি এর চেঞ্জ, ডেল্টা পিভি। তাহলে ইকুয়েশনটা মডিফাই করে এরকমটা দাঁড়ালো। এবার নিচে একটা কন্ডিশন লেখো, এই কন্ডিশনটা কেন লিখছি তোমাদের একটু পরে ক্লিয়ার হবে। আচ্ছা বলো তো, ইফ প্রেশার ইজ কনস্ট্যান্ট, যদি প্রেশারটা কনস্ট্যান্ট আমরা রাখতে পারি কোনো কারণে, তাহলে ইকুয়েশনটা মডিফাই করে দেখো কি দাঁড়ায়, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস, প্রেশারকে কনস্ট্যান্ট রেখেছো তো, পি কে বাইরে নিয়ে এসো, এটাকে লেখা যাবে পি ডিভি। এই ইকুয়েশনটা একটা বক্স করে ফেলো, বা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ফেলো, যা ইচ্ছে, একটা বক্স করাই ভালো, এটা মনে রাখতে হবে আমাকে। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস পি ডিভি, পি ডেল্টা ভি। আমি আপাতত ডেল্টা লিখলাম এই কারণে, কারণ সবই এখানে ডেল্টা লিখেছি, ম্যাক্রোস্কোপিক চেঞ্জ। এটা যখনই আমি মাইক্রোস্কোপিক চেঞ্জ লিখবো, তখনই এদেরকে আমি পি ডিভি এই ফর্মে লিখবো। সাপোজ আমি যদি একে মাইক্রোস্কোপিক ফর্মে লিখি, তোমরাও লেখো, মাইক্রোস্কোপিক ফর্মে ডেল্টা এইচ কে কিন্তু আমরা লিখবো ডিএইচ। তাহলে ইকুয়েশন কি দ্বারা দেখে নাও, ডিএইচ ইকুয়ালস টু ডিই প্লাস পি ডিভি। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ডিএইচ ইকুয়ালস টু ডিই প্লাস পি ডিভি। চলো এটাকে একটা বক্স করে ফেলো সবাই, ওকে? আচ্ছা এবার আমি না বাকি সমস্ত কিছু মুছে দিতে চাইছি, যদি তোমাদের লেখা হয়ে গিয়ে থাকে। তো লেখা হয়ে গিয়ে থাকলে একটু বলো, আমি মুছে দিই তাহলে পুরোটা। ডান, হ্যাঁ তাহলে আমি মুছলাম এটাকে। তো আমি লাস্ট অফ দি যে ইকুয়েশনে পৌঁছলাম সেটা হচ্ছে ডিএইচ ইকুয়ালস টু ডিই প্লাস আমরা পৌঁছলাম পিডিভি তে। এখন কেউ আমাকে থার্মোডাইনামিক্স এর যে ফার্স্ট ল তার ম্যাথমেটিক্যাল ফর্মটা বলে দাও, কেউ, চলো বলো কেউ। ম্যাথমেটিক্যাল ফর্ম যদি আমি মাইক্রোস্কোপিক ফর্মে লিখি, আমরা কি জানি যে ডিই ইকুয়ালস টু ডিকিউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা জানি সবাই না? আচ্ছা এবার লক্ষ্য করো, আমি যদি ইকুয়েশনটাকে একটু মডিফাই করি, মডিফাই করে কি লিখতে পারি দেখো, ডিকিউ ইকুয়ালস টু ডিই মাইনাস ডিডব্লিউ লিখতে পারি। আবার তোমরা সবাই জানো যে ওয়ার্ক ডান যদি সিস্টেম করে, তাহলে ডিডব্লিউ জায়গায় আমরা লিখতে পারি মাইনাস পিডিভি। বলো জানো কিনা? আমরা তো বলেছিলাম যে ওয়ার্ক ডান মানেই তোমার পিডিভি, পিডিভি সিস্টেম ওয়ার্ক ডান করলে মাইনাস পিডিভি। এবার এই ইকুয়েশনে যদি এটাকে বসানো যায় যে ডিডব্লিউ জায়গায় মাইনাস পিডিভি, তাহলে ইকুয়েশন দেখো কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে ডিই একবারে মাইনাসে মাইনাসে প্লাস করো প্লাস পিডিভি, এটা দাঁড়াচ্ছে তোমার ডিকিউ। এবার এই ইকুয়েশনটা 1 দাও, এই ইকুয়েশনকে 2 দাও, এই ইকুয়েশন দুটোকে কম্পেয়ার করো। তুমি জাস্ট রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, এই দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড তো ইকুয়াল আছে, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, ডিকিউটা আর ডিএইচ টাকে ইকুয়াল করতে পারি। তাহলে এখান থেকে লিখে দাও ডিএইচ ইকুয়ালস টু ডিকিউ, এই ইকুয়েশনটাকে একটা বক্স করে দাও, করে এই যে ডিকিউ তার সাফিক্সে ছোট্ট করে পি লেখো। কেন পি লিখছি আমি তার কারণটা আবার ব্যাখ্যা করি। আচ্ছা এইটুকু সবার হয়েছে? হলে ডান বলো, আমি তারপর বোঝাচ্ছি ব্যাপারটা। আমি এই যে কাজটা করলাম, কি করলাম, আমি ডিএইচ কে ডিকিউ এর সাথে ইকুয়াল করলাম। ডান। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, কি ইন্টারেস্টিং জিনিস, আমি এই যে ফর্মটা যখন বানিয়েছিলাম, মনে করে দেখো আমরা কিন্তু প্রেসারকে কনস্ট্যান্ট রেখেছিলাম। প্রেসার কনস্ট্যান্ট রেখেছিলাম বলে ডিকিউ এর নিচে ছোট্ট করে পি লিখেছি, মানে প্রেসার কনস্ট্যান্ট থাকলেই তো ইকুয়েশনটা হয়। অর্থাৎ কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ডিএইচ মানেটা কি, এনথালপি মানেটা কি, তুমি বলবে যে আমি একটা সিস্টেমের প্রেসারকে যদি কনস্ট্যান্ট রেখে দিই, রাখার পরে এই সিস্টেম বাইরের সাথে ভেতরের যে পরিমাণ হিটের আদান প্রদান করবে, মানে ডিকিউ এর যে কিউ এর যে চেঞ্জ হবে, যেটাকে ডিকিউ বলি, ওই চেঞ্জটাই ইকুইভ্যালেন্ট টু এনথালপি চেঞ্জ। তার মানে এনথালপি চেঞ্জ কিছুই না, জাস্ট ইউ কনসিডার অনলি দ্য হিট চেঞ্জ বাট কিপিং প্রেসার অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে ফিজিক্যালি যদি কেউ ধরো স্কুলে তোমায় জিজ্ঞেস করলে এই বলো তো এনথালপি নাম তো শুনেছি, এনথালপি জিনিসটা কি,
তুমি বলবে স্যার এনথালপি আর কিছুই না, এটা অনলি হিট চেঞ্জ বাট কিপিং প্রেসার অ্যাজ এ কনস্ট্যান্ট। প্রেসারকে কনস্ট্যান্ট রেখে তুমি সিস্টেমের যদি হিট চেঞ্জকে ক্যালকুলেট করতে পারো, তার ভ্যালুটাই ওর এনথালপি চেঞ্জের সাথে ইকুয়াল। পয়েন্টটা ক্লিয়ার হলো কি? হোয়াট ইজ এনথালপি চেঞ্জ? গৌরব বলছে রিপিট করতে বলছে। আচ্ছা দেখি তোমাদের মধ্যে থেকে কেউ বলো তো এনথালপি চেঞ্জ কি জিনিস, তোমরা কি বুঝেছো এনথালপি চেঞ্জ সম্পর্কে? কেউ একজন মাইক্রোফোন অন করতে পারো, অন করে বলতে পারো, কেউ একজন, একজন মাইক্রোফোন অন করে বলো। অনলি হিট চেঞ্জ কিপিং কনস্ট্যান্ট, ব্যাস শুধু এইটুকুই কথা, যে প্রেসারকে কনস্ট্যান্ট রাখবো, রেখে সিস্টেম সারাউন্ডিং এর সাথে যে পরিমাণ তাপের আদান প্রদান করবে, হিটকে ছাড়বে বা নেবে, ওই অ্যামাউন্টটাই ওর এনথালপি চেঞ্জের সাথে ইকুয়াল হবে। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, তাকাও। একটা ইন্টারেস্টিং জিনিস কি দেখো, আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল পড়েছিলাম তাই না? এই ম্যাথমেটিক্যাল ফর্মটা এখানে লেখাই আছে আমার, দেখো ফর্মটা কি লেখা আছে, লাস্ট অব্দি এখানে আসি। আমরা ম্যাথমেটিক্যাল ফর্মটা পেয়েছি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, তোমরা লেখো ফ্রম, এভাবে লিখে নাও, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লেখো সবাই। লিখে থাকো ফর্মটা কি পেয়েছি, ডিকিউ ইকুয়ালস টু পেয়েছি ডিই প্লাস হচ্ছে পিডিভি, এটা ফার্স্ট ল থেকে জানি। এখন তোমরা বলো তো এই ইকুয়েশনটাকে যদি আমি কন্ডিশনে ফেলি, কন্ডিশনে লেখো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আমি কনস্ট্যান্ট ভলিউম ফেললাম। এবার লক্ষ্য করো ভলিউম যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে ইকুয়েশনের কোন জিনিসটা জিরো হয়ে যায় জানো? ডিভি ইকুয়ালস টু জিরো হয়ে যায়। আমি কিন্তু ফার্স্ট ল অ্যাপ্লাই করছি, হ্যাঁ, তাহলে ফার্স্ট লতে কনস্ট্যান্ট ভি অ্যাপ্লাই করো, কন্ডিশনটা ডিভি ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনের জাস্ট ডিভি ইকুয়ালস টু জিরো বসাও, দেখো কি দাঁড়ায় ডিভি ইকুয়ালস টু জিরো বসালে, ডিকিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডিই, কিন্তু এবার এই ডিকিউ এর নিচে ছোট্ট করে ভি লিখবো, এটাকে বক্স করব। তার মানে লক্ষ্য করো ইন্টারনাল এনার্জি চেঞ্জ এটা অ্যাকচুয়াল কি জিনিস, এটা অ্যাকচুয়ালি এটাও হিট চেঞ্জ বাট কনস্ট্যান্ট ভলিউম। তার মানে আমরা থার্মোডাইনামিক্সে আলাদা আলাদা যত প্যারামিটার পড়বো, যত নাম পড়বো, যেমন এনথালপি পড়ে ফেলেছি অলরেডি, ইন্টারনাল এনার্জি পড়ে ফেলেছি, এগুলোর যে চেঞ্জ ডিই বা ডিএইচ যাই বলি, এই চেঞ্জগুলো কিন্তু কিছুই না, শুধুমাত্র হিট চেঞ্জ। এনথালপি কখন বলবো, যখন হিট চেঞ্জটা কনস্ট্যান্ট প্রেসারে মেজার করা হয়, তখনই লোকে তার নাম দিয়েছে এনথালপি চেঞ্জ। আর যখন সেই হিট চেঞ্জটা কনস্ট্যান্ট ভলিউমে মেজার করা হয়, তখন তার নাম দেওয়া হয়েছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে ইন্টারনাল এনার্জি সিগনিফিকেন্স বলতে কি বুঝবো আমরা? এই সিগনিফিকেন্স বলতে বুঝবো যে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ক্লিয়ার হলো সবার? তো এগুলো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। জিজ্ঞেস করবে পরীক্ষা যে এই ইন্টারনাল এনার্জি আর এনথালপি এদের ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝাও, তখন তোমরা বলবে যে চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ কল্ড এনথালপি চেঞ্জ, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এটা ডিকিউ হবে, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ওকে, তাহলে আমি জায়গাটা ক্লিয়ার করে দিলাম, মুছে দিলাম। না একটু বলে নাও, মুছবো এই স্লাইডটা? ওকে, মুছে দিলাম। দেখো এবার আমি যাই, তো একটু আগে একটা রিলেশন লিখেছিলাম, ওই রিলেশনটা আমরা পরে অঙ্ক করার জন্য কাজে লাগাবো। রিলেশনটা এরকম করেছিলাম না, যে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, এরকম একটা রিলেশন করেছিলাম। আচ্ছা এবার তোমরা যারা গ্যাস পড়ে নিয়েছো তাদের জানা আছে এরকম একটা ইকুয়েশন, তো তোমরা জানোই যে পিভি ইকুয়ালস টু এনআরটি বলে একটা ইকুয়েশন হয়। এবার এই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করি, দেখো কিভাবে করি। সাপোজ প্রেসারকে কনস্ট্যান্ট রেখে আমরা P1 PV1 ইকুয়ালস টু N1 RT, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি। একই রকম ভাবে এই সিস্টেমকে চেঞ্জ করে যদি 2 নম্বর সিস্টেমে নিয়ে যাওয়া যায়, তাহলে এরকমটা লেখা যায়। এখান থেকে আমি একবারে করতে চাইছি, হ্যাঁ দেখবে একবারে, আমি আর বলছি না। এখান থেকে যদি আমি একবারে পি ডেল্টা ভি বের করি, মানে ইকুয়েশন নম্বর 2 ধরো এটা, ইকুয়েশন নম্বর 1 ধরো এটা, আমি যদি 2 থেকে 1 কে মাইনাস করি, তোমরা করে দেখবে এরকম ইকুয়েশন দাঁড়ায় পি ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এন আর টি, দেখবে এটা দাঁড়াবে। এই যে ডেল্টা এন, তোমরা বুঝতে পারছো আমি কোন জিনিসটাকে ডেল্টা এন বলছি? চলো বলো তো কোনটাকে ডেল্টা এন বলছি? n2 - n1 টাকে। এক্স্যাক্টলি, তার মানে মোল চেঞ্জ, সিস্টেমটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তার মোল চেঞ্জ কতটা, তাকে ডেল্টা এন বলছি। এবার লক্ষ্য করো এই ইকুয়েশনে তাহলে আমরা যদি এটাকে পুট করে দিই, আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ফর্মুলাটা দাঁড়াচ্ছে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই
প্লাস ডেল্টা এন আর টি। এই ইকুয়েশনটাকে বক্স করে ফেলো। ইকুয়েশনটা আমরা অঙ্ক করার জন্য কাজে লাগাবো। কিরকম ভাবে জানো? মনে করো একটা সিস্টেম দিয়েছে, বলছে তার ডেল্টা ই এর ভ্যালু সাপোজ গিভেন, এটা দেয়া আছে, তার ডেল্টা এইচ কত। তখন সিম্পলি সেই সিস্টেমটার ডেল্টা এনটা ক্যালকুলেট করব, মানে সিস্টেমটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তার মোল চেঞ্জ কত হয়েছে। এটা যদি পেয়ে যাই, আর এর ভ্যালু তোমরা জানো, টেম্পারেচার দেয়াই থাকবে, তাহলে এনআরটি বের করবে, এর সাথে যোগ করবে, ওর এনথালপি চেঞ্জ বেরোবে। অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা ইউজ করব ওর এনথালপি চেঞ্জ আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ এদের মধ্যে রিলেশনশিপ কি তা বোঝানোর জন্য এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। তাহলে ইকুয়েশনটা বক্স করে ফেলো। সবাই কিন্তু হ্যান্ড আউট রাখবে যা পড়াচ্ছি, না হলে থার্মোডাইনামিক্স বই থেকে পড়তে ভীষণ প্রবলেম হবে। তোমরা বুঝতেই পারছো এটা আমাদের ডে 4 ক্লাস, অথচ আমরা শুধুমাত্র কিন্তু ফার্স্ট ল থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করছি। আজকে ফার্স্ট লটা শেষ হবে, তারপরে সেকেন্ড ল আছে, থার্ড ল আছে, তারপরে আবার থার্মোকেমিস্ট্রি আছে। মানে এটা প্রায় 1 মাসের ধাক্কা আছে এই চ্যাপ্টারটা। তো 1 মাস ধৈর্য ধরা খুব মুশকিল, কিন্তু তো একটু ধৈর্য রাখবে। ওকে, তাহলে আমি নেক্সট প্রসিড করে গেলাম, এটা মুছে দিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই এক্সাক্ট আর ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালটা আরেকবার একটুখানি ব্রিফলি বুঝিয়ে দেবে, আমি খুঁজে পাচ্ছি না খাতার মধ্যে। এরম খাতা খুঁজে পাচ্ছ না? এক্সাক্ট ইনএক্সাক্ট তো অনেকটা ডিসকাস ছিল। কে বলছো? গৌরব বলছো? হ্যাঁ স্যার। গৌরব বলছো এক্স্যাক্টলি। আচ্ছা, আজকে আজকে আলোচনা করছি না, আজকে আমার টার্গেটই আছে ফার্স্ট ল আমি শেষ করব আজকে। ঠিক আছে, দেখা যাক, পরে করে দেওয়া যাবে। তুমি খাতা খুঁজে পাচ্ছ না? বা এই শোনো না, হ্যাঁ এখানে যারা ক্লাস জয়েন করেছো তাদের কাছে কারো কাছে যদি এটা থাকে, গৌরবকে শেয়ার করতে পারবে? এক্সাক্ট আর ইনএক্সাক্ট এর হ্যান্ড আউট যদি থেকে থাকে, কেউ একজন গৌরবকে শেয়ার করে দিও, হ্যাঁ, যার কাছে আছে। বা গৌরব তুমি কোন গ্রুপে আছো, যে সেই গ্রুপে স্যার, কাউকে বলি। তোমার গ্রুপে যে গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে, এই গৌরব যে গ্রুপে আছো, সেই গ্রুপে যারা আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করি তাদের মধ্যে কেউ একজন ওই এক্সাক্ট আর ইনএক্সাক্ট এর একটা হ্যান্ড আউট গৌরবকে পাঠিয়ে দিও, যা আমার ক্লাস থেকে তোমরা নিতে পেরেছো। ওকে, চলো তাহলে নেক্সট প্রসিড করি। নেক্সট হেডিং করো হিট ক্যাপাসিটি, লেখো হেডিং করো, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে এখান থেকে। হ্যাঁ, হিট ক্যাপাসিটি লেখো হেডিং করো। দেখো, হিট ক্যাপাসিটি কিন্তু তোমরা ডেফিনেশনটা পড়েছো। কেউ বলতে পারবে হিট ক্যাপাসিটি ডেফিনেশনটা কি আছে, কি পড়েছো হিট ক্যাপাসিটি? কেউ? যা জানো, এমন কিছু না যে একদম ডেফিনিশনই বলতে হবে, যদি স্যার কিছু জেনে থাকো। তার মানে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করতে যে পরিমাণ হিট লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা মাইক্রোফোন মিউট করে দাও। দেখো, হিট ক্যাপাসিটিকে আমরা দুটো ফর্মে বলি, একটা হচ্ছে ওর স্পেসিফিক হিট, আরেকটা হচ্ছে ওর মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি, অর্কদীপ বলছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার বাই 1 ইউনিট। ঠিক বলছে। তো যেটা বলছে যে আমরা যখন আমরা টার্মটা স্পেসিফিক হিট বলবো, সেখানে মেনশন করিয়ে দিই, স্পেসিফিক হিট হচ্ছে তুমি একটা সাবস্টেন্স নিলে, যে সাবস্টেন্সটা তুমি 1 গ্রাম নিলে, এর টেম্পারেচারকে তোমাকে যদি 1 ডিগ্রি রেইজ করতে হয়, 1 ডিগ্রি বাড়াতে হয়, তাহলে যতটা হিট অ্যাবজর্ব করতে হবে। তার মানে আমরা বলবো যে 1 গ্রাম ভরের, আমি বাংলায় বলছি আগে, 1 গ্রাম ভরের একটা সাবস্টেন্স আছে, তার টেম্পারেচার যদি 1 ডিগ্রি রাইজ করতে চাও, ইনক্রিজ করতে চাও, তাহলে যতটা হিটকে অ্যাবজর্ব করতে হবে ওটা ওর স্পেসিফিক হিট। আর এটাই যদি 1 গ্রাম না হয়ে 1 মোল নেব, সেক্ষেত্রে ওর টেম্পারেচার 1 ডিগ্রি রাইজ করতে গেলে যে হিট অ্যাবজর্ব করতে হয় সেটা ওর মোলার হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট, মোলার ক্যাপাসিটি এরকম ভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, এবার রিপ্রেজেন্ট করি কি দিয়ে? হিট ক্যাপাসিটি রিপ্রেজেন্ট করি আমরা সি দিয়ে। ধরা যাক একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিই, মনে করো আমরা একটা সিস্টেমের টেম্পারেচার ডিটি ইনক্রিজ করতে গিয়ে ডিকিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করতে হয়েছে। বুঝে নিও, ডিটি পরিমাণ বাড়াতে গিয়ে ডিকিউ পরিমাণ অ্যাবজর্ব করতে হয়েছে। তাহলে বলতে পারবে 1 ইউনিট বাড়াতে গেলে কত হিট অ্যাবজর্ব করতে হবে? 1 ইউনিট যদি বাড়াতে চাই, বুঝতেই পারছো 1 ইউনিট বাড়াতে গেলে অ্যাবজর্ব করতে হবে ডিকিউ বাই ডিটি পরিমাণ। এই জিনিসটাকে আমরা নাম দিয়েছি স্পেসিফিক হিট, বা সি দিয়ে রিপ্রেজেন্ট করব।
তাহলে সি এর ম্যাথমেটিক্যাল ফর্ম সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো, সি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। আমি এটা আরেকবার রিপিট করি, সি মানে কি জিনিস তাহলে? সি মানে ডিকিউ বাই ডিটি। ডিকিউ মানে কি? কতটা হিটকে অ্যাবজর্ব করলে, ডিকিউ মানে কতটা তার টেম্পারেচারটা ইনক্রিজ করা গেল। এখন তোমরা সবাই জানো যে আমি এই যে লিখলাম যে সি মানে তাহলে ডিকিউ বাই ডিটি। এখন একটু আগে অলরেডি ডিসকাস করে দেওয়া হয়েছে যে এই যে আমরা ডিকিউ বলেছি, এই ডিকিউটা দুভাবে মেজার করা যেতে পারে। এক, কনস্ট্যান্ট ভলিউমে মেজার করা যেতে পারে, আরেকটা মেজার করা যেতে পারে কনস্ট্যান্ট প্রেসারে মেজার করা যেতে পারে। যখন আমরা এটাকে কনস্ট্যান্ট ভলিউমে মেজার করব, সেই হিট ক্যাপাসিটিকে সিভি দিয়ে প্রেজেন্ট করব। যখন প্রেসারকে কনস্ট্যান্ট রেখে মেজার করব, একে রিপ্রেজেন্ট করব সিপি দিয়ে। অর্থাৎ হিট ক্যাপাসিটি কিন্তু দু রকমের, একটা কনস্ট্যান্ট ভলিউমের হিট ক্যাপাসিটি, একটা কনস্ট্যান্ট প্রেসারের। ওই জন্য সংক্ষেপে বলি সিপি সিভি। তো সিপি সিভি টার্মটা কেন এলো? এই যে ভলিউম আর প্রেসার এই দুটোকে কনস্ট্যান্ট রাখার জন্য আলাদা আলাদা টার্ম পেলাম, একটা সিভি একটা সিপি। এবার তোমরা আমায় বলো, এই যে ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা অ্যাকচুয়ালি কোন টার্ম দিয়ে একে প্রেজেন্ট করা যেতে পারে? একটু আগে বলেছিলাম ফিজিক্যাল সিগনিফিকেন্সে। উত্তরের জন্য ওয়েট করছি, বলো উত্তর দাও। ডিকিউ অ্যাট ভি এটা ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ, এটা হচ্ছে ডিই, ভেরি গুড। আর ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট পি এটা ইকুয়ালস টু কি? ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট পি এটা ইকুয়ালস টু, ভেরি গুড, ডিএইচ। তাহলে ফাইনালি আমি এটাকে মুছি, ফাইনালি আমরা সিভির যে ফর্মটা পেলাম, ম্যাথমেটিক্যাল ফর্ম, সিভি ইকুয়ালস টু তোমরা একবারে লেখো, সিভি ইকুয়ালস টু লেখো ডিই বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। আমি যখনই কারো রেসপেক্টে লিখবো তখন আর ডি লিখবো না, ডেল লিখবো। তাহলে সিভি ইকুয়ালস টু তোমরা লিখে ফেলো ডেল ই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। সিমিলারলি কেউ যদি ডি দেখো অসুবিধা হবে না, হ্যাঁ, পরীক্ষায় কাটবে না সেটা। আর তাহলে সিপি ইকুয়ালস টু কি লিখতে পারি বুঝতেই পারছো? সিপি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে মুখস্থ করে ফেলো সিভি ইকুয়ালস টু এটা, সিপি ইকুয়ালস টু এটা। কেন লিখেছি বোঝা গেছে যে ডি কেন? আমরা ভলিউমকে কনস্ট্যান্ট করেছিলাম বলে ডিভি অ্যাট কনস্ট্যান্ট ভি, তার জায়গায় ডিই। সিমিলারলি ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট পি, তার জায়গায় ডিএইচ। তাহলে ইকুয়েশন দুটো মুখস্থ করবে, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসবে এগুলো। স্যার এবার এখান সিপিটা থেকে আগে কি ছিল যেটা থেকে মডিফাই করে এটা আসলো? সিপি যেটা ছিল, সিপি ছিল ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট পি বাই ডিটি। এবার ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট পি মানে কি? এটাই ডিএইচ, তো ওই জন্য এটাকে ডিএইচ লিখে দিয়েছি। তাহলে ডিএইচ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, প্রেসার কনস্ট্যান্ট আছে তাই কনস্ট্যান্ট পি লিখেছি। ওকে, এবার নেক্সট হেডিং করো রিলেশন বিটুইন, এটাও খুব ইম্পর্টেন্ট, রিলেশন বিটুইন সিভি অ্যান্ড সিপি। লিখে ফেলো রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। আমরা এখানে যে রিলেশনটা করব সেটা কিন্তু আমরা আইডিয়াল গ্যাসের জন্য করব। যদিও রিয়েল গ্যাসের ক্ষেত্রে রিলেশনশিপটা একটু চেঞ্জ হয়, রিয়েল গ্যাস আমরা এখন করবো না, পরে প্রয়োজন পড়লে দেখা যাবে। আপাতত আইডিয়াল গ্যাসের জন্য দেখো রিলেশনশিপটা কঠিন নয়, হ্যাঁ, খুব সহজ রিলেশন। কিরকম? আমরা আজকে একটু আগে একটা রিলেশন বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম দেখো, H ইকুয়ালস টু ই প্লাস পিভি, এটা লিখেছিলাম আজকে, মনে আছে? আমি এই ই ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু ই, পিভির জায়গায় তোমরা জানো যেহেতু আইডিয়াল গ্যাস বললাম, পিভির জায়গায় আমরা আরটি লিখতে পারি, 1 মোল নিয়ে ডিসকাস করছি। এবার এদের আমরা চেঞ্জ ক্যালকুলেট করব, দেখো কিভাবে করে। এইচ এর চেঞ্জ একে বলে ডিএইচ, চলো লিখে দাও, এইচ এর চেঞ্জ কে বলে ডিএইচ, ই এর চেঞ্জ কে বলে ডিই, প্লাস এই দুটোর মধ্যে বলো তো কোনটা কনস্ট্যান্ট থাকে অলওয়েজ? এই দুটোর মধ্যে কোনটা অলওয়েজ কনস্ট্যান্ট? আর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আর কে আমরা কনস্ট্যান্ট রেখে তারপরে টেম্পারেচারের চেঞ্জ দেখব, অর্থাৎ একে আমরা বলবো আর ডিটি। ক্লিয়ার? কারণ আর অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। এবারে ইকুয়েশনকে তোমরা সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই, ইকুয়েশনকে প্রত্যেকটা টার্মকে ডিটি দিয়ে ডিভাইড করব। তার মানে ইচ টার্ম ডিভাইডিং বাই ডিটি, প্রত্যেকটা টার্মকে ডিটি দিয়ে ডিভাইড করো। চলো ডিভাইড করো। তাহলে এই টার্মটা দাঁড়াচ্ছে কি দেখো, ডিএইচ বাই ডিটি ইকুয়ালস টু, পরেরটা দাঁড়াচ্ছে ডিই বাই ডিটি প্লাস এটা পড়ে থাকছে আর। এবার ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, ডিএইচ কে ডিটি দিয়ে ডিভাইড করলেই ওই জিনিসটাকে তো আমরা অ্যাকচুয়ালি বলি সিপি, তাই কি না? তাহলে এই জায়গাটা যদি সিপি লিখি, আমি এবার একবারে করব, এই প্যারামিটারটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, একবারে ওর জায়গায় সিভি বসিয়ে দেবো। দেখো তোমার রিলেশনশিপটা কি দাঁড়িয়ে গেল, এই দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওই জন্য আমরা একবারে বলি আইডিয়াল গ্যাসের, তাহলে রিলেশনশিপটা কি দাঁড়াচ্ছে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটাকে বক্স করে ফেলবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যদিও এই এক্সপ্রেশনটা আমরা আরো জটিল ভাবে
এস্টাবলিশ করতে পারি, অত জটিলতায় যাব না, ওগুলো আমরা অনার্সে পড়াই ছাত্রদেরকে। তোমাদের জন্য এই ডেরিভেশনটা এনাফ, এইভাবে ডেরিভেশনটা করা যেতে পারে। এইটুকু অব্দি ফিডব্যাক দাও, বুঝতে পারলে কিনা সিপি মাইনাস ইউ ইকুয়ালস টু আর। সবাই বুঝেছো? ঠিক, তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ছোট ছোট দুটো টার্ম লিখবো। এই টার্মগুলোকে কিভাবে এলো সেটাও আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব, পরে করব। আগে তোমরা টার্মগুলোকে লেখো, এটা মুখস্থ করতে হবে তোমাকে টার্ম। লেখো ফর, এটা হ্যান্ড আউটের জন্য বলছি, ফর আইডিয়াল গ্যাস। যা করছি কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য, রিয়েল গ্যাসের ক্ষেত্রে একটু সিচুয়েশন আলাদা হয়। লেখো ফর আইডিয়াল গ্যাস, লেখো একটা টার্ম লিখছি, ডেল ই বাই ডেল ভি at constant t equals to 0. আরেকটা টার্ম লেখো, del h by del v at constant t equals to 0. এগুলো এমসিকিউ তে আসবে। হ্যাঁ, যখন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে দেখবে এমসিকিউ তে এগুলো দিয়ে দেয়। আমি ব্যাপারটা বুঝিয়ে দিই একটু। তোমরা লক্ষ্য রাখবে, এই যে এখানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছি, তো যদি তুমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ করো, তুমি দেখবে ডি এর কোনো চেঞ্জ হবে না। মানে এই ইকুয়েশনটা কি বোঝায়? বোঝায় যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ভলিউম চেঞ্জের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না। তার জন্য এক্সপ্রেশনটা এরকম লেখা, ডেল ই বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু 0। সিমিলারলি এটাও এরকম ভাবে হয়। তো এর একটা প্রুফ আছে, প্রুফটা আমরা পরে দেখাবো, আপাতত প্রুফে যাচ্ছি না। আপাতত এই ফর্ম দুটো লিখে রাখো, মুখস্থ করে ফেলবে ফর্ম দুটো। আচ্ছা, এবার আমি চলে যাই, খুব ইম্পর্টেন্ট আরেকটা জায়গা আছে। লেখো টার্মটা, লেখো কার্শফ ইকুয়েশন। স্পেলিংটা না একটু অদ্ভুত রকমের, স্পেলিংটা লিখছি আমি KIRCHOFF, এটা ডবল এফ অ্যাপোস্ট্রফি এস, কার্শফ ইকুয়েশন। বাংলায় লেখা থাকে কার্শফের সূত্র, কার্শফ, স্পেলিংটা এরকম, কার্শফ ইকুয়েশন। তো কার্শফ ইকুয়েশনটা কি সেটা বোঝানোর জন্য, এই তোমরা অ্যানোটেশন করছো কেন? দেখো, কার্শফ ইকুয়েশন বোঝানোর জন্য আমরা একটু ছোট্ট করে ডেরিভেশন করি। ইম্পর্টেন্ট, অঙ্ক করতে কিন্তু ইকুয়েশন গুলো লাগবে। এখানে বহু ইকুয়েশন লাগবে অঙ্ক করতে গিয়ে, দেখবে। দেখো কি বলছে কার্শফ ইকুয়েশনে, দেখো আমরা রিটার্ন বলছি ইলেকট্রিসিটিতে আছে না, ইলেকট্রিসিটি ইকুয়েশন, আচ্ছা ওটা অন্য ইকুয়েশন, হ্যাঁ এটা আলাদা ইকুয়েশন। দেখে নাও আমরা কি ইকুয়েশন করছি। দেখো তোমরা লক্ষ্য করো, আমরা ডেল্টা এইচ কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ইকুয়েশনটা কি বানিয়েছিলাম, H2 মাইনাস H1। এটা আমরা জানি যে চেঞ্জ মানে তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার জন্য লিখলাম ডেল H2 মাইনাস H1। এবার নিচে তোমরা লেখো ডিফারেন্সিয়েটিং, ভালো করে লিখবে এই জায়গাটা, হ্যাঁ লিখে লিখে করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা লেখো, আমি সরি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা আমি বোঝাচ্ছি। ডিফারেন্সিয়েট করব টি এর রেসপেক্টে। হ্যাঁ, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে এসো। লেফট হ্যান্ড সাইডে কি এরকম ভাবে বলা হয় একে, যেহেতু ডিফারেন্সিয়েট করছি ডিডিটি অফ এইচ, ব্যাপারটা এরকম। কাকে ডিফারেন্সিয়েট করছি? একে, তাই বলেছি ডিডিটি অফ। উচ্চারণটা দেখো কি হচ্ছে, ডিডিটি অফ ডেল্টা এইচ। এবার যেহেতু আমরা কনস্ট্যান্ট প্রেসার রাখছি, তাই এরকম ভাবে না লিখে আমরা ডেল দিয়ে প্রেজেন্ট করব। অর্থাৎ এটাকে এরকম ভাবে লিখবো, ডেল ডেল্টা এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তোমরা বুঝতে পারলে এটাকে আমি এরকম কেন লিখলাম? ডেরিভেটিভ করেছি এটাকে, তাই লিখেছি ডিডিটি অফ ডেল্টা এইচ। একে রিপ্রেজেন্ট করলাম, যেহেতু একজনের রেসপেক্টে করলাম, তাই লিখলাম ডেল ডেলটি অফ ডেল্টা এইচ। ভাষাটা এরকম, ডেল ডেলটি অফ ডেল্টা এইচ অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু। লেফট হ্যান্ড সাইডে সিমিলারলি হবে, সিমিলারলি মানে প্রথমে H2 তে যাও, তাহলে এ কে ডিফারেন্সিয়েট করেছো, তাহলে কি লিখবো, ডেল এইচ সাফিক্সে 2 বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস, আরেকটা কি লিখবে চলো তোমরাই বলে দাও, আরেকটা কি লিখবো? সবাই লিখে ফেলো কথায়, আমি তারপরে তোমাদের পরে লিখবো আমি। তাহলে এটাকে আমরা লিখতে চাইছি ডেল H1 বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তোমরা কি বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ, এবার লক্ষ্য করো, আমরা নর্মালি শিখেছিলাম যে সিপি মানে কিন্তু ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা মানে সিপি। তাহলে আমি না এই ইকুয়েশনে এর জায়গায় লিখবো CP2 মাইনাস এখানে লিখবো CP1। বুঝতে পারলে কেন CP2 CP1 লিখলাম? কারণ এগুলোই তো অ্যাকচুয়ালি আমার CP2, তাই না? ওই জন্য লিখেছি CP2 মাইনাস CP1। ওকে, তাহলে আমি এই জায়গাটা একটু মুছতে চাইছি, মুছি? তোমাদের লেখা হয়ে গেলে বলো, আমি মুছে দেবো। একটু দাঁড়ান স্যার। আচ্ছা লেখো।
হ্যাঁ এবার মুছি, হ্যাঁ ওকে ডান। তাহলে লাস্ট অব্দি কি পেলাম দেখো, লাস্ট অব্দি পেলাম ডেল ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু পেলাম সিপি টু মাইনাস সিপি ওয়ান। এবার লক্ষ্য করো এই যে সিপি টু মাইনাস সিপি ওয়ান এর জায়গায় আমরা লিখতে চাই ডেল্টা সিপি, তার মানে এটা সিপি এর চেঞ্জ, হিট ক্যাপাসিটি চেঞ্জ। অনিমেষ বলছে স্যার এক্সামে অর্গানিক কেমিস্ট্রি দেয়া আছে সেপ্টেম্বরে। হ্যাঁ অনিমেষ বুঝতে পেরেছি, আমরা অর্গানিক তো শুরু করব আরো কিছুদিন পরে। তা আমি ওই জন্য বলছি স্কুলটা আপাতত স্কিপ, কারণ আমাদের না সিস্টেম ব্রেক হবে এখন যদি অর্গানিকে ঢুকতে চাই। হ্যাঁ আমার জাস্ট থার্মোডাইনামিক্স শেষ করে সে তোমরা যদি বলো আমি গ্যাসটা আপাতত অফ রেখে অর্গানিকে ঢুকতে পারি, গ্যাসটা না হলে পরে করে নেওয়া যেতে পারে। ভাবছো যে ফিজিক্যাল করতে করতে তো বোর হয়ে গেছি, অর্গানিক তো সুপারব, মানে অর্গানিক তোমাদের যা পছন্দ হবে তোমার চিন্তাই করতে পারবে না, সুপারব অর্গানিক। তো ঢোকা যেতে পারে অর্গানিকে যদি গ্যাসটাকে আপাতত পেন্ডিং রাখা যায়। আর যদি বলো না ঠিক আছে অর্গানিক একটু পরে ঢুকি গ্যাসটা শেষ করে নেই, সেটাও হতে পারে, নো প্রবলেম, যেটা তোমরা সাজেস্ট করবে আমাকে। আপাতত এটা শেষ করি, আমি লাস্টে তোমাদের মতামত নিচ্ছি। তো দেখো আমি কি করলাম, সিপি টু মাইনাস সিপি ওয়ান এর জায়গায় ডেল্টা সিপি লিখলাম। এবার এইটাকে ডেল্টাটিকে এইদিকে নিয়ে আসি, দেখো কি লেখা যায় তাহলে। লেখা যায় যখনই ডেল্টাটিকে এদিকে নিয়ে আসবো তখন আর ডেল রাখবো না, তখন লিখবো ওকে ডি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা সিপি ডিটি। বুঝতে পারলে কি করলাম, এই ডিটিকে ডান দিকে নিয়ে এলাম। এবার আমি একটা ছোট্ট কাজ করি, বোথ সাইড ইন্টিগ্রেট করো, চলো ইন্টিগ্রেট করো বোথ সাইড। ইন্টিগ্রেট করো কোত্থেকে কোন পর্যন্ত, সিস্টেম নাম্বার 1 টু 2, এটাও সিস্টেম নাম্বার 1 টু 2, এইভাবে ইন্টিগ্রেট করি। এখন লক্ষ্য করে দেখো এই জায়গাটা কি হবে জানো, এই জায়গাটা হবে ডেল্টা এইচ সিস্টেম নাম্বার 2 মাইনাস ডেল্টা এইচ সিস্টেম নাম্বার 1। এটাকে আমরা এই জায়গায় লিখবো, লিখে ফেলছি আমি এই জায়গায় ডেল্টা এইচ সিস্টেম নাম্বার 2 মাইনাস ডেল্টা এইচ সিস্টেম নাম্বার 1 ইকুয়ালস টু, ডানে যাও, সিপির কিন্তু ইন্টিগ্রেশন হবে না, সিপি কে বাইরে নিয়ে এসো। তাহলে সিপি কে আমরা বাইরে আনলাম। এই যে ডিটি এর চেঞ্জ এটাকে আমরা লিখছি টি টু মাইনাস টি ওয়ান। এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটাকে একটা বক্স করে ফেলো, স্টার টু দি পাই ইনফিনিটি দাও। ডেরিভেশনটা যদি একটা জিনিস তোমাদের বলি, আমরা অনেক কিছু ডেরিভেশন করে করে করছি কেন, যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এলোটা কি করে। পরীক্ষার সময় কিন্তু ডেরিভেশন লিখতে হবে না, তুমি শুধু এই যে লাস্ট ইকুয়েশন লিখেছি মুখস্থ করে ফেলবে না। সিপি এর এটা তো একবার সিপি এর চেঞ্জ করে ফেলেছি, তো সিপি এর আর চেঞ্জ হবে না, চেঞ্জ নেই, তাই বাইরে লিখেছি একে আমরা। এটাই আমাদের কার্শফের ইকুয়েশন। তাহলে কার্শফের ইকুয়েশন বললে এটাই লিখবে যে ডেল্টা এইচ টু মাইনাস ডেল্টা এইচ ওয়ান ইকুয়ালস টু ডেল্টা সিপি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটা কার্শফের ইকুয়েশন। সেম ইকুয়েশনটা মডিফাই হবে যদি ইন টার্মস অফ আমরা এটাকে এনথালপি চেঞ্জ দিয়ে বোঝাই, সেটাকে আমরা ডেরিভেশন না করে একবারে লিখছি, সেটা ক্ষেত্রে তোমরা ইকুয়েশনটা লেখো, আমরা যখন অঙ্ক করবো তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে লিখে নাও ডেল্টা ই স্যার এটাই কি কার্শফের সূত্রের ম্যাথমেটিক্যাল রিডাকশন? হ্যাঁ এটাই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। এটা কি করলাম, ডেল্টা ই সিস্টেম নাম্বার 1 ইকুয়ালস টু, এই জায়গাটা শুধু চেঞ্জ করে ডেল্টা সিভি করব ইনটু টি টু মাইনাস টি ওয়ান। অর্থাৎ এনথালপি চেঞ্জ যখন কনস্ট্যান্ট ভলিউম রাখি তখনই এনথালপি চেঞ্জ দিয়ে প্রেজেন্ট করে কার্শফকে, যখন কনস্ট্যান্ট প্রেসারের সময় এনথালপি দিয়ে, কনস্ট্যান্ট ভলিউমের সময় ইন্টারনাল এনার্জি দিয়ে। এই কাটলে কেন তোমরা, মুখস্থ করতে হবে এটাকে, কাটছো কেন, দরকার না হলে আমি বলতাম না এটাকে। ওকে, তো এই গেল মোটামুটি কার্শফের ইকুয়েশন। তাহলে আমি মুছবো, হ্যাঁ তোমরা বলো হয়েছে কিনা, তাহলে মুছে দিচ্ছি কার্শফটা। স্যার ইন্টারনাল এনার্জি মানে ই দিয়ে যেটা ডিনোট করলে সেটা আরেকবার বলতে পারবে এই কোশ্চেনটা? কিচ্ছু না, লাস্ট ইকুয়েশনটা এখানে যা করেছো ঠিক ডেল্টা এইচ লিখেছি এখানে, কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেলে এটাকে ডেল্টা ই করে দাও। তাহলে এটা ডেল্টা ই, এটা ডেল্টা ই, তাহলে ডেল্টা ই টু মাইনাস ডেল্টা ই ওয়ান ইকুয়ালস টু ডেল্টা সি ভি ব্র্যাকেটে টি টু মাইনাস টি ওয়ান। ব্যাস এই তো কার্শফের ইকুয়েশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি মুছে দিলাম এটা। হ্যাঁ আচ্ছা, এবার যে জায়গাটা করব, এতক্ষণ অবধি আমরা যাই আলোচনা করেছিলাম তোমরা লক্ষ্য করে থাকবে ওয়ার্ক ডান থেকে শুরু করে সবই ছিল আইসোথার্মাল প্রসেস। আমরা আইসোথার্মালে ওয়ার্ক ডানও ক্যালকুলেট করেছিলাম। তোমরা জানো আইসোথার্মালে ওয়ার্ক ডানের দুটো ফর্মুলা বানিয়েছিলাম, একটা রিভার্সিবল ওয়ার্ক ডান বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম এনআরটি এলএন ভি2 বাই ভি1। আরেকটা আমরা ইরিভার্সিবল ওয়ার্ক ডান বানিয়েছিলাম, ওটা কি বানিয়েছিলাম পি2 ইন্টু ভি2 মাইনাস ভি1। এরকম ইকুয়েশন করেছিলাম।
তারপরে আমরা আইসোথার্মাল প্রসেসের জন্য বয়েস লট দেখেছিলাম, পিভি ইকুয়ালস টু আরটি হয়। এরকম আইসোথার্মালের ক্ষেত্রে প্রচুর রিলেশনশিপ দেখেছিলাম আমরা। এখন আমরা শিফট করে যাচ্ছি আইসোথার্মাল থেকে টু দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে তোমরা হেডিং করো এবার অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিকের জন্য এরকম ওয়ার্ক ডান, পিভি রিলেশন, এগুলো আমরা এস্টাবলিশ করব। চলো অ্যাডিয়াবেটিক প্রসেস স্টার্ট টু দি পাই ইনফিনিটি। আমি একটু স্লোলি করব, একটু প্রবলেম হতে পারে প্রথম দিকে, একটু কঠিন লাগতে পারে অ্যাডিয়াবেটিকটা। আচ্ছা বলতে পারবে তোমরা অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আমি দুটো টার্ম লিখি, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ডিই এবং ডিকিউ, which one is zero? কোনটা জিরো বলো অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে? কেউ একজন অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কোনটা জিরো হয়? ভেরি গুড, ডিকিউ জিরো হয়, গুড। তাহলে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এইটুকু সবার আইডিয়া হয়ে গেছে, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ডিকিউটা জিরো হয় কারণ হিটের কোনো চেঞ্জ হয় না। এখন তোমরা লেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লর যে ম্যাথমেটিক্যাল ফর্ম ছিল ডিকিউ ইকুয়ালস টু ডিই প্লাস পিডিভি। আমরা ওই যে ডিডব্লিউ জায়গায় মাইনাস পিডিভি বসি, এটা পাই আমরা। এই ইকুয়েশনে ভেবে দেখো অ্যাডিয়াবেটিকের জন্য ডিকিউটা যদি জিরো হয়ে যায়, ডিকিউটাকে যদি জিরো বসাই, তাহলে ইকুয়েশনটাকে আমরা মডিফাই করতে পারি না এভাবে যে পিডিভি ইকুয়ালস টু মাইনাস ডিই। আমি একটা করে লাইন লিখবো, স্টপ করব, তোমরা লিখবে, নিজেরা করবে। এবার আমি আর করবো না, আমি ছোট্ট ডেরিভেশন দেখাচ্ছি তোমাদেরকে। এটুকু বোঝা গেল সবার? ওকে, হ্যাঁ স্যার। এবার তাকাও, এবার তাকাও। আমি আজকেই করিয়ে দিয়েছিলাম, কি করিয়েছিলাম, যে সিভি ইকুয়ালস টু ডেল ই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা করেছিলাম। আচ্ছা এখান থেকে আমি যদি তাহলে ডিই ইকুয়ালস টু সিভি ডিটি লিখি, বলো পারবো না পারবো না? মানে ডিই তার জায়গায় সিভি ডিটি এটা লিখতে পারি। এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে ডি এর জায়গায় সিভি ডিটি লেখো। চলো লেখো, আমি তারপরে লিখবো, তোমাদের সবসময় পরে লিখবো আমি। তোমরা লেখা হলে দু একজন বলবে হ্যাঁ ডান, দেন আমি লিখবো। এটা পুরো হাতে হাতে করবো। তাহলে পিডিভি ইকুয়ালস টু মাইনাস সিভি, ব্র্যাকেটে আমাকে লিখতে হচ্ছে, ব্র্যাকেট বাদ দাও, ব্র্যাকেট কেন দেবো, ডিটি, সিভি ডিটি হয়ে গেল, সিভি ডিটি। আরে বাপরে, এ কি করছো? তাহলে আমি পড়ানো বাদ দিই, তোমরা পড়াও। এই মোছো অ্যানোটেশন যে করলে, আমি কিন্তু এবার সেটিংসে গিয়ে অ্যানোটেশন বন্ধ করবো তাহলে। আচ্ছা এবার শোনো, আমরা এই যে পি আছে না, এবার তোমরা নেক্সট ইকুয়েশনে লেখো, আমরা সবাই জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা এন বাদ দিচ্ছি, আমরা আরটি করছি, হ্যাঁ 1 মোলের জন্য। এখান থেকে তাহলে পি ইকুয়ালস টু লিখতে পারি আরটি বাই ভি। এই ইকুয়েশনে পি কে রিপ্লেস করো, চলো করো। হ্যাঁ লেখা হয়েছে, হ্যাঁ আরটি বাই ভি। তাহলে আমিও লিখছি, এই জায়গায় লিখছি আরটি বাই ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু সিভি ডিটি। ডান। এবার যেটা করবে, মাইনাস সিভিডিটি হবে না? হ্যাঁ সরি সরি সরি, মাইনাস সিভিডিটি, হ্যাঁ ঠিক মাইনাস সিভিডিটি। আচ্ছা এবার যেটা করবে, ভিটাকে লেফট হ্যান্ড সাইডেই রাখবে, টি কে আর আর কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবে। চলো নিয়ে যাও, আর এবং টি কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। আচ্ছা আমি মুছে দিয়ে লিখছি, তোমরা লেখো। তাহলে যেটা দাঁড়ালো সেটা আমি একবারে লিখছি। আমার কাছে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডিভি বাই ভি ইকুয়ালস টু মাইনাস সিভি বাই আর কে আলাদা করলাম, আর ডিটি বাই টি আলাদা করে লিখলাম। দেখো বুঝলে কিনা? না বুঝে বলবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার এই টার্মটাকে ইন্টিগ্রেট করো, কনস্ট্যান্ট টার্মে ইন্টিগ্রেশন হয় না, এটাকে বাইরে রাখো। লিমিট দিয়ে দাও ভি1 থেকে ভি2 পর্যন্ত, লিমিট দিয়ে দাও টি1 থেকে টি2 পর্যন্ত, দাও লিমিট। এবার লক্ষ্য করো এই যে টার্মটা ডিভি বাই ভি, তোমাদের জানা আছে যে ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন করলে এটা হয় এলএন ভি, এটা আমরা আগেও করেছিলাম। যেহেতু লিমিট দেয়া আছে তাহলে এলএন ভি2 মাইনাস ভি1, একবারে আমরা এই জায়গাটা লিখবো এলএন ভি2 বাই ভি1। চলো লিখে দাও এটা তাহলে। অর লেফট হ্যান্ড সাইডে থাকছে এলএন ভি2 বাই ভি1 ইকুয়ালস টু মাইনাস রাইট হ্যান্ড সাইডটা সেম, এটা কনস্ট্যান্ট ছিল বাইরে থাকলো। এইটুকু টার্মে তাহলে কি লেখা যায়, এলএন একবারে টি2 বাই টি1। এই বোঝা গেল জিনিসটা? এইটুকু অব্দি স্টপ করি, আগে বলো ডান দেন বলছি। ওকে ডান। এবার তাকাও, আচ্ছা আমি না এই মাইনাসটাকে জোর করে প্লাস করতে চাইছি, মাইনাসটাকে জোর করে প্লাস করতে চাইছি। তাহলে সিভি বাই আর যা ছিল থাকলো, এলএন, জানো এটা কি করা যায়, টি1 বাই টি2 করে দেওয়া যায়, উল্টো করে দিলাম।
আর ln v2 বাই v1 যা ছিল তো থাকছেই, হলো? এবার দেখো এই যে জিনিসটা সামনে আছে এটাকে আমরা ওর পাওয়ারে তুলবো, একটা বিশেষ উদ্দেশ্যে তুলছি, চলো করো আমার সাথে সাথে। ln t1 বাই t2 এটার পাওয়ারের উপরে তুমি cv বাই r লিখে দাও। বুঝতে পারলে কেন করলাম এরকমটা? এটুকু লেখো সবাই। আচ্ছা, বোথ সাইড থেকে এবার দেখো ln কে আমরা ক্যান্সেল করে দিতে পারি, হ্যাঁ, মানে অ্যান্টিলগ নিলেই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে পাবো v2 বাই v1 ইকুয়ালস টু t1 বাই t2, তার পাওয়ারে চলে যাচ্ছে cv বাই r। ওকে, আচ্ছা নেক্সট এটুকু হলো সবার? দেখো এটুকু হয়েছে কিনা। ও, পাওয়ারে গেল কেন? পাওয়ারে গেল এই যে আমরা এটা জানি তো নিমেষ, মনে করো আমি যদি কোথাও লিখি ধরো log 10 টু দি পাওয়ার 2, তাহলে কি হয় লেখা যায় না 2 log 10। তার মানে তো কোএফিসিয়েন্ট আমাদের যেটা থাকে তাকে আমরা পাওয়ারে দিতে পারি, এটাই তো লগের নিয়ম, ওই জন্য আমরা দিয়েছি এভাবে। Okay. এবার দেখো লাস্ট যেখানে পৌঁছলাম তার মানেটা বোঝার চেষ্টা করো এই জায়গাটা। এর মানেটা হচ্ছে, আমরা এটাকে একটু মডিফাই করি, এর মানেটা হলো v1 t1 to the power cv by r equals to v2 t2 to the power cv by r। এর মানেটা হচ্ছে তার মানে অবশ্যই v এবং t to the power cv by r এটা ডেফিনেটলি কনস্ট্যান্ট। এইটুকু অবধি সবাই লেখো, দেখো বুঝতে পেরেছো কিনা। এইটুকু অবধি লেখা হলে বলেন স্যার বলবে ডান। v1 t1 ইকুয়ালস টু v2 t2 to the power cv by তার দুটোই ক্ষেত্রেই আছে। হয়েছে সবার? আচ্ছা আমি এটা মুছবো কিন্তু। আচ্ছা ক্লিয়ার হয়েছে, আমি মুছে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে লাস্ট অবধি দেখো কোথায় পৌঁছলাম। আমি পৌঁছলাম vt টু দি পাওয়ার cv বাই r ইকুয়ালস টু কনস্ট্যান্টে পৌঁছলাম। এখন দেখো একটু আগে আমরা কি কাণ্ড করেছিলাম, একটু আগে করেছিলাম cp মাইনাস cv ইকুয়ালস টু r, বলো এটা করেছিলাম না আমরা? আমি যদি এবার আমার অ্যাকচুয়ালি টার্গেট কি আছে জানো? আমার টার্গেট হচ্ছে এই cv বাই r একে আমি ক্যালকুলেট করতে চাইছি, বুঝলে, cv বাই r কে। তো সিভি একটু বুদ্ধি করো তো, সিভি বাই আর কে যদি এখান থেকে বের করতে চাই তাহলে কি করা যেতে পারে? এই ইকুয়েশনটাকে তাহলে আমাকে ডিভাইড করতে হয়, সিপি কে যদি আমি সিভি দিয়ে ডিভাইড করি। আচ্ছা একটা কাজ করো, আমি আমার মতো করে করছি, বুঝতে না পারলে বলবে আমাকে, হ্যাঁ? দেখো কি লিখছি আমি, দেখো সিপি বাই সিভি মাইনাস 1 ইকুয়ালস টু আর বাই সিভি। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। ওকে, তোমরা সবাই জানো যে সিপি বাই সিভি এটা আমাদের ফিজিক্সে তোমরা পড়েওছো, পরে আমরা এটা নিয়ে আরো ডিটেলসে বলবো। এটাকে একটা, এই রেশিওটাকে একটা টার্ম দিয়ে ডিনোট করি, ওকে বলে হচ্ছে গামা। সিপি বাই সিভি কে বলে গামা, তাহলে গামা মাইনাস 1 বাইরে এরকম দাঁড়ালো, বোঝা গেল? তাহলে দেয়ারফোর এখান থেকে যদি আমি সিভি বাই আর করতে চাই আমরা কি করতে পারি, 1 বাই গামা মাইনাস 1। এই বোঝা গেল কি 1 বাই গামা মাইনাস 1 কেন লিখতে পারলাম? গামাটা হচ্ছে রেশিও, সিপি বাই সিভি যে রেশিও, এই রেশিওটা কে গামা দিয়ে প্রেজেন্ট করে। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভ্যালু আলাদা আলাদা হয়, এগুলো পরে বলবো আস্তে আস্তে। আচ্ছা এইবার ইকুয়েশনে এসো, তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি, ভি টি টু দি পাওয়ার 1 বাই গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আমি কি করব, বোথ এদেরকে পাওয়ারে গামা মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এই পাশে তো কনস্ট্যান্টই আছে, এটা কনস্ট্যান্টই থাকবে। তাহলে ডান ওয়েট করতে পারবেন? হ্যাঁ ওয়েট করছি, লিখে নাও ওয়েট করি, লিখে নাও। এটুকু একটু কমপ্লিকেটেড লাগবে কিন্তু বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করতে করতে দেখবে রেডি হয়ে গেছে একদম। ডান স্যার। ডান। এবার শোনো তাহলে, তাহলে লক্ষ্য করো আমি এবার কি করছি, গামা মাইনাস 1 দিয়ে পাওয়ারে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ? তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 টি টু দি পাওয়ার 1 হয়ে গেল ইকুয়ালস টু কনস্ট্যান্ট দাঁড়ালো। এটাকে একটা বক্স করে ফেলো সবাই, যে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হয়েছে সবার? বলে বলবে ডান।
ডান। এইবার দেখো আমরা ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করব বিভিন্ন জায়গায়। শেষের লাইনটা কিভাবে আসলো আদিত্য বলছে এখানেও পাওয়ারে, আমি শেষের লাইনটা একবার দেখিয়ে দিচ্ছি। ভি কে পাওয়ারে দিলাম গামা মাইনাস ওয়ান, টির পাওয়ারে অলরেডি এরকমটা ছিল, এরও পাওয়ারে দিলাম গামা মাইনাস ওয়ান, এটা ক্যান্সেল হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে তুমি যাই করো রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্টই থাকবে, ওই জন্য লেফট হ্যান্ড সাইড ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর টি টু দি পাওয়ার কিছু না মানে ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা এবার এই যে টি আছে না, চলো টিটাকে রিপ্লেস করো, টিটাকে রিপ্লেস করো, ওই যে পিভি ইকুয়ালস টু আর টি, তাহলে টি কে রিপ্লেস করো, চলো পিভি বাই আর দিয়ে রিপ্লেস করো টি কে। চলো লেখো, তাহলে টি এর জায়গায় তোমরা সবাই পিভি বাই আর লিখে দাও। আমি এটা আলাদা করে মুছে করছি। আমি কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল। এবার ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান থাকলো, টি এর জায়গায় রিপ্লেস করলাম আমরা পিভি বাই আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো আর কে ডানে নিয়ে এসো, আর ভি এর পাওয়ার কত আছে ওয়ান, তাহলে এটা একবারে কি দাঁড়াচ্ছে দেখো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাকে বক্স করে ফেলো। এটুকু হয়েছে কিনা দেখো। স্যার লাস্টের লাইনটা একবার বুঝাতে পারবেন? লাস্টের লাইনটা কিছু করিনি, আর কে ডানে নিয়ে গেছি, কনস্ট্যান্টের সাথে আর তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টই হয়। আর লেফটে দেখো ভি এর পাওয়ার কত আছে ওয়ান, এখানে ভি এর পাওয়ার গামা মাইনাস ওয়ান। তোমরা সবাই জানো যে পাওয়ার যোগ করা যায়, তো তুমি যদি গামা মাইনাস ওয়ান প্লাস ওয়ান করো তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, ভি এর পাওয়ার শুধু গামা পড়ে থাকবে, ওই হ্যাঁ জন্য স্যার বুঝলাম স্যার। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার তুমি যদি ভি কে রিপ্লেস করো, আমি আর এটা রিপ্লেস করে দেখাচ্ছি না, তোমরা এটা বাড়িতে বসে বসে করবে, করে দেখবে। যদি এবার ভি কে রিপ্লেস করো, রিপ্লেস করলে ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, ইকুয়েশনটা দাঁড়ায় টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাও বক্স করে ফেলো। তাহলে সামারিটা কি লাস্ট পর্যন্ত? সামারিটা হচ্ছে আমরা যেমন আইসোথার্মালের ক্ষেত্রে বয়েলস ল এরকম ছিল যে পি ভি টু দি পাওয়ার পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে সেটা পেয়েছি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি তোমাকে বলে টি আর পি এর মধ্যে রিলেশন কি, এই যে টি আর পি এর মধ্যে রিলেশন। যদি বলে যে না তাহলে পি আর টি এর ভি আর টি এর মধ্যে রিলেশন কি, সেটা প্রথম রিলেশন দেখিয়েছি যে এটা মাইনাস এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই যে তিনটে রিলেশন আমি এখানে এস্টাবলিশ করলাম, এই তিনটে রিলেশন কিভাবে এলো সেটা ভুলে যাও, সেটা বাড়িতে দেখবে, বুঝলে বুঝবে না বুঝলে নেই, কিন্তু আমার এই ইকুয়েশন তিনটে কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো দিয়ে আমাদের অঙ্ক আছে। তাহলে এখানকার সামারিটা কি, হ্যান্ডআউটের মধ্যে এই তিনটি ইকুয়েশন লিখে তাকে বক্স করো, বক্স করে লিখে রাখো। এই তিনটি ইকুয়েশন মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, মুখস্থ করতেই হবে। চলো এই জায়গাটা বোঝা গেছে কিনা বলো। স্যার টিপি, এই যে টিপি তো করে দিয়েছি এখানে, এই যে টিপি রিলেশনটা টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। চলো এখানেও লিখে দিচ্ছি টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, সবাই কি বুঝতে পারলে এই যেটুকু জায়গা? আচ্ছা তাহলে এবার নেক্সট আমি চলে যাই, নেক্সট লেখো, নেক্সট লেখো। এবার আমরা ওয়ার্ক ডানে যাচ্ছি। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান লেখো, হেডিং করো অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। দেখো তো এটা খুব তাড়াতাড়ি স্কিপ করে যাব, আমরা লাস্ট অব দি এখানে গিয়েছিলাম। দেখো এটা যখন শুরু করেছিলাম তখনই করেছিলাম আজকে যে পিডিভি ইকুয়ালস টু ছিল মাইনাস ডিই, এটা করিয়েছিলাম, ডিকিউ জিরো জন্য এরকমটা পেয়েছিলাম। এবার দেখো পিডিভি মানেই কিন্তু ওয়ার্ক ডান, পিডিভিটাই আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক, তাহলে ওয়ার্ক ডানটা সিম্পলি মাইনাস ডিই। এবার তোমরা জানো যে ডি জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস সিভি ডিটি লিখতে পারি। ডিটি মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, একবারে করে দিই, তাহলে মাইনাস সিভি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, মাইনাসটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে পাবো সিভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। এটাই আমার অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। চলো বক্স করে ফেলো, আমি তাড়াতাড়ি করলাম, কেউ না বুঝতে পারলে বলো, আমি ওয়েট করছি। তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান বলে তোমার কি চাই, শুধুমাত্র সিভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টু, ব্যাস হয়ে গেল অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। না বুঝতে পারলে বলবে। হ্যাঁ
অ্যাকচুয়ালি কি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে রিভার্সেবল ইরিভার্সেবল এভাবে বোঝা মুশকিল, কারণ তোমার যেহেতু একবারে চেঞ্জটা হচ্ছে, দুটো ক্ষেত্রেই সেম হবে, বোথ অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল যাই হোক, আবার অ্যাডিয়াবেটিক মানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এবার আরেকটা ছোট্ট তোমরা লিখে রাখতে পারো, যদি খুব প্রবলেম থাকে নিচে সাবফিক্সে লিখে রাখতে পারো। এবার শোনো, এই যে আমরা ইকুয়েশনটা এখানে লিখলাম, এটা দিয়ে আমরা অঙ্ক করব। যদি কখনো বলা থাকে না 1 মোল না n মোলের জন্য, তো সামনে একটা n বসিয়ে দাও, এটা n মোলের জন্য সামনে n বসাও। এবার বইতে না ডেরিভেশন হয়তো নেই, আমিও ডেরিভেশন আর এটা দেখাবো না। এই ইকুয়েশনটার আরেকটা ভার্সন আছে, হ্যাঁ আরেকটা মডিফাইড ভার্সন আছে, সেটাও পরীক্ষার সময় কিন্তু আসে। আমি শুধু সেটা ডিরেক্ট লিখে দিচ্ছি, ডেরিভেশনটা কি করে আসে আর দেখাচ্ছি না, তাহলে লম্বা লাগবে ডেরিভেশন করতে। ডেরিভেশন আছে, কেউ চাইলে পাঠিয়ে দিতে পারি তাকে আমি। এই ফর্মুলাটা আরেকটু মডিফাই করো, চলো লেখো w রিভার্সিবল ইকুয়ালস টু, একবারে লেখো nr বাই 1 মাইনাস গামা ব্র্যাকেটে t2 মাইনাস t1। এই ইকুয়েশনটাও আমরা অনেক ক্ষেত্রে ইউজ করব অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। এই দুটো ইকুয়েশন জাস্ট নোট ডাউন করো, বোঝা গেছে? স্যার nr বাই 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1। nr বাই 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1, বুঝছে? সবগুলো কেস হচ্ছে আইসোথার্মালের কেস। আর অ্যাকচুয়ালি সরি আইসোথার্মাল কেন বলছি, অ্যাডিয়াবেটিক, এগুলো সব রিভার্সিবল কেস। হ্যাঁ, ইরিভার্সিবল হলে না অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবলে আসেই না। তো ওই জন্য ইরিভার্সিবল মানে আমরা ইরিভার্সিবলের যে ফর্মুলা আমরা আগে শিখিয়েছিলাম না, যে ওই p2 ইন্টু v2 মাইনাস v1, সেই p2 ইন্টু v2 মাইনাস v1ই তোমরা অ্যাপ্লাই করবে। যখন প্রবলেম করতে হবে আমি তখন ধরে ধরে ডিসকাস করে দেবো। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা নেক্সট একটা গ্রাফ ড্র করো, এই গ্রাফটা পরীক্ষায় আসে। গ্রাফটা একটু স্টার্ট দিলাম, দেখো একটা গ্রাফ পেপার ড্র করো। দেখো প্রেসার ভলিউম গ্রাফ যদি আমরা ড্র করি আইসোথার্মালের ক্ষেত্রে, প্রথমে আমি আইসোথার্মালের ক্ষেত্রে ড্র করি, তার মানে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট করা আছে। কেউ বলতে পারবে আইসোথার্মালের ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফটা কেমন হবে? সবাই জানে, গ্যাসে তো পড়েছো, পি ভার্সেস ভি গ্রাফ কেমন হয় বলো আইসোথার্মালের ক্ষেত্রে? প্যারাবোলা, এই যে এরকম গ্রাফ হয়। সমপরাবৃত্ত। হ্যাঁ বয়েলস ল যা হয়, এই যে এরকম গ্রাফ হয়, তোমরা সমপরাবৃত্ত যেটা বলি আমরা। এই ক্ষেত্রে একটা কতগুলো কথা আমি এবার বলি। যেহেতু টেম্পারেচার 0 আছে, তাহলে তোমরা বুঝতে পারছো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, মানে ডেল্টা টি 0। ডেল্টা টি 0 হলে বলতো ডেল্টা ই ইকুয়ালস টু কি হবে? এর ভ্যালু থাকবে না থাকবে না? কেউ বলো, রিপ্লাই করো, ডেল্টা ই থাকবে না থাকবে না? রাজস্বী বলছে না থাকবে না। থাকবে না তো, টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। টেম্পারেচার 0 মানে ডেল্টা ইও 0। অর্থাৎ ভাবো একটু এই জায়গাটা, তার মানে এই সিস্টেমটার ক্ষেত্রে ডেল্টা ই এর কোনো চেঞ্জ হয় না। সিস্টেম যে ওয়ার্ক ডান করে, সে ওয়ার্ক ডান করে বাইরে থেকে হিটকে নিয়ে। অর্থাৎ ডিকিউ পরিমাণ হিট যদি বাইরে থেকেও নিতে পারে, তবেই সিস্টেম এই হিটকে দিয়ে কাজ করবে। তো গ্রাফটা আমরা এরকম পাচ্ছি। এবার পরীক্ষা যেটা আসে, সেম গ্রাফ ড্র করতে বলে পি ভার্সেস ভি ফর অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে সেম গ্রাফ ড্র করতে বলে। তোমরা দেখবে অ্যাডিয়াবেটিকের গ্রাফটা অলওয়েজ আইসোথার্মালের যে গ্রাফ তার চেয়ে নিচ দিয়ে যায়, ওটাকে বলে হচ্ছে মোস্ট স্টিপার। এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ, এটা অ্যাডিয়াবেটিক গ্রাফ। তো অ্যাডিয়াবেটিক গ্রাফ হচ্ছে মোস্ট স্টিপার দেন আইসোথার্মাল গ্রাফ। এটাকে এক্সপ্লেইন করতে বলে এটা কেন, বা এটাকে ফিজিক্যালি বলতে বলে যে এটা কেন এরকমটা হয়। কেন এরকমটা হয় কেউ বলতে পারবে যে অ্যাডিয়াবেটিক গ্রাফটা কেন আইসোথার্মালের নিচ দিয়ে যায় অলওয়েজ? কেউ? হ্যাঁ ডিকিউ 0 হলো তাতে। আচ্ছা অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আমি দুটো ফিজিক্যাল কথা বলি, পরে আমি গ্রাফটার নেচার ব্যাখ্যা করছি। দেখো অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হয়, যেহেতু তোমরা বুঝতেই পারছো অ্যাডিয়াবেটিকে ডিকিউ এর কোনো চেঞ্জ নেই, মানে ও কিন্তু বাইরে থেকে হিটকে নিতে পারবে না, ছাড়তে পারবে না। তাহলে সিস্টেমটা যে পিভি ওয়ার্ক করবে, সে ওয়ার্ক ডানটা কাকে দিয়ে করবে? ও ওর ইন্টারনাল এনার্জিটাকে ইউজ করে করবে। তার মানে ইন্টারনাল এনার্জি ড্রপ হবে ওর ক্ষেত্রে। আইসোথার্মালের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ নেই, এর ক্ষেত্রে সিস্টেমের ইন্টারনাল এনার্জি ড্রপ করে যাবে। ওই জন্য গ্রাফটা না অনেক বেশি স্টিপার হয়। স্টিপারের আরেকটা এক্সপ্লেনেশন ম্যাথমেটিক্যালি দেয়া যায়, আমি আর ডেরিভেশনে যাচ্ছি না, আমি শুধু আইডিয়া দিচ্ছি একটু। আইডিয়াটা কি? ও তাহলে একটা পয়েন্ট নোট ডাউন করো,
অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কিন্তু সিস্টেম ওয়ার্ক ডান করে অ্যাট দ্য কস্ট অফ ইন্টারনাল এনার্জি। টার্মটা এইভাবে বললাম যে অ্যাট দ্য কস্ট অফ ইন্টারনাল এনার্জি, কারণ ইন্টারনাল এনার্জি তাহলে কি দাঁড়ায় যে অ্যাট দ্য কস্ট অফ ইন্টারনাল এনার্জি। গৌরব বলে বুঝলাম না কেন স্টিপার, আমি বলছি আপাতত লেখো যে অ্যাডিয়াবেটিকে ও ওয়ার্ক ডান করে অ্যাট দ্য কস্ট অফ ইন্টারনাল এনার্জি। এবার কেন স্টিপার, আচ্ছা কেন স্টিপার আমি তার কারণটা একটু বলছি। মনে করো আমরা এই যে রিভার্সিবলের ক্ষেত্রে আইসোথার্মালের ক্ষেত্রে জানতাম যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোমরা স্যার যদি এট দ্য অ্যাট দ্য কি বলবো অ্যাট দ্য কস্ট অফ ইন্টারনাল এনার্জি বলেছি, অ্যাট দ্য কস্ট অফ মানে ইন্টারনাল এনার্জিকে লস করে ও ওয়ার্ক ডান করে, ওই জন্য কথাটা এরকম বললাম। আচ্ছা এবার আমাকে বলো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো তোমরা যদি এর পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে কি লিখতে পারি আমরা, পি কে কনস্ট্যান্ট রেখে ভি এর চেঞ্জ তাহলে পিডিভি প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে পি এর চেঞ্জ ভিডিপি ইকুয়ালস টু 0, কনস্ট্যান্টের ডেরিভেশন হয় না। এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে ভিডিপি ইকুয়ালস টু মাইনাস পিডিভি। চেঞ্জ মানেই হচ্ছে ডিপি বাই ডিভি। আমরা তো এটাই দেখতে চাইছি যে ভলিউম চেঞ্জ করলে পি এর চেঞ্জ কি হয়, ওটাকে রিপ্রেজেন্ট করি অ্যাজ ডিপি বাই ডিভি। ডিপি বাই ডিভি ইকুয়ালস টু দেখো কি দাঁড়ায় মাইনাস, দেখো কি দাঁড়ালো মাইনাস, বলো কি দাঁড়ালো মাইনাস ভি বাই ভি। তার মানে সোজা কথায় এই দেখো এইখানে যে নেগেটিভ এসছে, নেগেটিভ মানে স্লোপ নেগেটিভ, তার জন্য গ্রাফটা কিন্তু এরকম ভাবে ডিক্রিজ করে, স্লোপ নেগেটিভ। যখন তুমি এই সিম্পল জিনিসটা আইসোথার্মাল না করে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে করবে, দেখবে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে রিলেশনশিপটা এরকম পি ডিভি টু দি পাওয়ার গামা। তখন দাঁড়াবে কি, তখন যদি তুমি ডিপি বাই ডিভি করো এই মাইনাস পি বাই ভি এখন কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমার নেট চলে গেছে বুঝলে, ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, তো এখন আমি মোবাইল ডেটায় চালালাম হটস্পট অন করে। তো অসুবিধা হতে পারে, একটু দেখবে, হ্যাঁ অসুবিধা হলে আমাকে জানাবে যে কথা ক্লিয়ার আসছে কি আসছে না ডট 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 ডট। আচ্ছা স্যার পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটার যে উভয় পাশে ডেরিভেটিভ করে যে জায়গাটা করলেন সেই জায়গাটা না আমি বলছি আরেকবার, আমরা লাস্ট অব্দি কি পেলাম, আমরা লাস্ট অব্দি পেলাম পিভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু পেলাম মাইনাস পি বাই ভি, এরকম পেলাম। তো তার মানে তুমি এইটুকু জায়গায় লক্ষ্য করো আমরা নেগেটিভ পেয়েছি, নেগেটিভ মানে স্লোপ নেগেটিভ, তার জন্য গ্রাফটা এরকম ভাবে আসে। যখনই তুমি ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিকের জন্য করবে, দেখবে বাড়িতে করে দেখবে ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু সামথিং আসবে। তো মাইনাস সামনে একটা টার্ম এক্সট্রা আসে গামা, এই গামার ভ্যালু কিন্তু পরে আমরা দেখিয়ে দেবো। গামার বিভিন্ন ডায়াটমিক ট্রায়াটমিক এদের ক্ষেত্রে গামার বিভিন্ন রকম আলাদা আলাদা ভ্যালু হয়। এই গামার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1। তো অলওয়েজ যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এক্ষেত্রে তুমি যা পেয়েছো তা চেয়ে বেশি নেগেটিভ পাওয়া উচিত, তার জন্য স্লোপটা হবে হচ্ছে মোর স্টিপার। ব্যাখ্যাটা করা গেল? তাহলে তোমরা লিখবে কি যে যদি আমরা ডিপি বাই ডিভি বের করি ইন কেস অফ অ্যাডিয়াবেটিক, তখন অ্যাডিশনাল মাইনাস গামা টার্ম থাকে। গামা যেহেতু মোর দেন 1, সামনে নেগেটিভ আছে, ওই জন্য স্লোপটা মোর নেগেটিভ দেন আইসোথার্মাল 1। এই হচ্ছে এক্সাক্ট এক্সপ্লেনেশনটা, যে ডেরিভেটিভ করে এক্সপ্লেনেশনটা তোমরা দেবে। এবার বইয়ের সাথে কনসাল্ট করো, বইতে নিশ্চয়ই লেখা থাকবে, বা বাড়িতে বসে বসে ঠান্ডা মাথায় ভাবো, বেরিয়ে যাবে যে এটা কি হচ্ছে কেন হচ্ছে। তো ওকে ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আমার মোটামুটি ফার্স্ট ল থার্মোডাইনামিক্স কমপ্লিট হলো। এবার ফার্স্ট ল এর আর এক দুটো জায়গা বাকি আছে, সেই জায়গাটা আমি একটু বলে দিই। আমি এটা মুছে দিচ্ছি আগে। এবার যে জায়গাটা একটু বলবো, কি বলছো বুঝতে পারলাম না। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, হ্যাঁ আছে জিরোথ ল, বলবো জিরোথ ল বলবো। আচ্ছা জিরোথ ল পরে বলছি। আচ্ছা এবার এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই টপিকসটা যেটা করছি এখন আমি, সেটা কিন্তু তোমাদের এইচএস এর সিলেবাসে নেই, আসবে না এইচএস এ সেভাবে প্রশ্ন, কিন্তু আমি এন্ট্রান্সে তো আসবে, দেখেওছি এন্ট্রান্সে আসতে, তো এন্ট্রান্সের জন্য আমি এই জায়গাটা মেনলি করব। রাজস্বী বলছে কথা কেটে কেটে আসছে, কথা কেটে কেটে আসতে পারে, নেটওয়ার্ক খুব ভালো না আমার, মোবাইল নেটওয়ার্ক তো। তো একটু কষ্ট করো, আমি লিখি, লেখাটা ফলো করার চেষ্টা করো। তো চলো হেডিং করো, লেখো। তাহলে যারা শুধুমাত্র বোর্ড ফোকাস করছো তারা এই জায়গাটা স্কিপ করে যেতে পারো, যারা মনে করছো না একটু দেখি, এমন কিছু কঠিন হবে না, তারা ফলো করো। প্রথম হেডিং করো জুলস ল।
JOULES, জুলস ল। দেখো জুলস ল কি বলছে, জুলস ল বলছে আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্ম লিখি, ওটাই জুলস ল এর ফর্ম। আগে ফর্মটা লিখি, এটা আমরা একটু আগে বলেও ছিলাম, কি ফর্মটা, ডেল ই বাই ডেল ভি at constant t equals to 0। আচ্ছা বলো তো, এটাকে যদি আমরা ভাষায় বলি, ভাষা দিয়ে বলি, তাহলে এটা কি বলবো? এই ম্যাথমেটিক্যাল ফর্মটার স্টেটমেন্ট কি কেউ বলতে পারবে? কেউ? টি কনস্ট্যান্ট থাকলে ভি চেঞ্জের জন্য ই চেঞ্জ 0 হয়। এক্স্যাক্টলি, মানে আমরা জানি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করলে হয়, টেম্পারেচার বাড়াবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। কিন্তু যদি টেম্পারেচারই কনস্ট্যান্ট রাখি, তাহলে যদি ভলিউম চেঞ্জ করো তাতেও ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না। এটা তাই বোঝায় যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ 0, দ্যাট ইজ জুলস ল। তাহলে জুলস ল লিখে তোমরা তার পাশে ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখো, পারলে পাশে ভাষাটাও লিখে রাখবে। এবার এই যে জুল যে স্টেটমেন্টটা দিয়েছে, এটাকে ওরা প্রুফ করেছে। তো কিভাবে প্রুফ করেছে সেটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ডায়াগ্রাম ড্র করি। দেখো ডায়াগ্রামটা কি, ডায়াগ্রামটা এরকম, এরকম একটা পাত্র আছে, পাত্রের ভেতরে ধরা যাক আমরা এখানে জল নিয়েছি, হ্যাঁ, জল নিয়ে তার ভেতরে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ রাখা আছে। এই একটা পাত্র, তার সাথে আরেকটা পাত্র কানেক্টেড, এটা কন্টেইনার নাম্বার বি, এটা কন্টেইনার নাম্বার এ, এদের মধ্যে এরকম একটা স্টপ কক দেয়া আছে, এর ভেতরে গ্যাস রাখা আছে, আর এটা হচ্ছে আমার ভ্যাকিউম, এর ভেতরে কিচ্ছু নেই, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকিউম। ওকে, আর এই যে জল, এই জলের মধ্যে একটা টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য একটা থার্মোমিটার দেয়া আছে। এই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপটা। তোমরা বুঝতে পারছো এক্সপেরিমেন্টাল সেটআপটা কি? খুব সহজ, একটা কন্টেইনার, এর ভেতরে একটা এরকম বি আর এ দুটো বাল্ব স্টপ কক দিয়ে কানেক্টেড, তার মধ্যে বি ভ্যাকিউম, বি এর ভেতরে কিচ্ছু নেই, এর ভেতরে গ্যাস আছে, টেম্পারেচার মাপার জন্য আমরা এটা রেখেছি। এবার লক্ষ্য করো, আমরা যদি স্টপ ককটা খুলে দিই, তাহলে এখানকার গ্যাসগুলো পেরিয়ে বিতে যাওয়ার চেষ্টা করবে। তার মানে গ্যাসের এক্সপ্যানশন হবে, ভালো করে বুঝবে জায়গাটা, গ্যাসের এক্সপ্যানশন হবে। তুমি লক্ষ্য করে দেখো এখানে যে এক্সপ্যানশনটা হচ্ছে, সেখানে কে আছে? ভ্যাকিউম। ভ্যাকিউম মানে এটাকে বলা হয় ফ্রি এক্সপ্যানশন। কেউ বলতে পারবে ফ্রি এক্সপ্যানশনে ওয়ার্ক ডান কত? 0। ভেরি গুড, ফ্রি এক্সপ্যানশনে ওয়ার্ক ডান 0। তাহলে আমরা বলতে পারছি এই যে কাজটা আমরা এখানে করলাম, সেখানে আমরা dw ইকুয়ালস টু 0 পেলাম। চলো তোমরা সবাই লিখে ফেলো, যেহেতু ফ্রি এক্সপ্যানশন dw ইকুয়ালস টু 0। ওকে, যেহেতু কোনো ওয়ার্ক ডান হয়নি, তোমরা দেখবে এখানে যে আমরা টেম্পারেচারটা মেজারমেন্ট করার জন্য রেখেছি না থার্মোমিটার, এই থার্মোমিটারও কোনো টেম্পারেচার রেকর্ড করে না, মানে টেম্পারেচারটা বিফোর এক্সপেরিমেন্ট আফটার এক্সপেরিমেন্ট সেম থাকে। তো যদি তাই থাকে, তাহলে আমরা বলতে পারি যে হিটেরও কোনো রকম চেঞ্জ হয়নি, ওয়ার্ক ডানই তো হয়নি, dq ইকুয়ালস টু 0। তাহলে dw ইকুয়ালস টু 0 ফর ফ্রি এক্সপ্যানশন। যেহেতু আমরা এখানে ওয়ার্ক ডান কিছু করিনি, টেম্পারেচার রেকর্ড করিনি, কিছুই চেঞ্জ নেই, কিছুই, dq ইকুয়ালস টু 0। এবার তুমি যদি ফার্স্ট লতে আসো, ভালো করে ভেবে দেখো, যদি ফার্স্ট লতে আসো, তাহলে ফার্স্ট ল কি বলে? dq ইকুয়ালস টু de প্লাস dw, এটাও 0, এটাও 0। তাহলে এখান থেকে আমরা de ইকুয়ালস টু কি পেলাম? 0। এইটুকু অব্দি লেখো, de ইকুয়ালস টু 0। লেখা হলে সবাই বলবে যে লেখা হয়েছে কিনা। ডান, d ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি ডায়াগ্রামটা মুছলাম আপাতত। এবার দেখো, আমরা এর আগের দিন পড়িয়েছিলাম যে ই হচ্ছে কার ফাংশন? ই হচ্ছে টি আর ভি এর ফাংশন, এটা জানো সবাই। আচ্ছা, এখান থেকে এর যদি আমরা চেঞ্জ তাহলে ক্যালকুলেট করি, ডি ইকুয়ালস আমি একবারে লিখবো, শিখেছি তোমাদের লেখা, এটাকে লিখবো ডেল ই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি প্লাস ডেল ই বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। এটা তোমরা সবাই জানো, এটা আমি লেখা শিখিয়েছিলাম। এবার ডিই বাই ডিটি, এটা জায়গায় কি লিখতে পারি? সিভি। তাহলে ইকুয়েশনটা একটু মডিফাই করো, সিভি ডিটি প্লাস যা আছে থাকলো ডেল ই বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। এটুকু বুঝলে কিনা দেখো। আমি কিছু না, ডিই বাই ডিটি এটা মানে সিভি, তার জায়গায় শুধুমাত্র সিভি লিখেছি। এবার তাকাও, ডিটা আমরা একটু আগে কি করলাম? ডিটা 0, তার মানে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা ইকুয়ালস টু 0। এটা সবাই 0 রেখো। এবার তাকাও, আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, ওই এক্সপেরিমেন্টারে আমরা কি পেলাম?
টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট পেলাম। টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট আমরা বুঝতেই পাচ্ছি, তাহলে ডিটি ইকুয়ালস টু 0। ভালো করে বুঝে নিও জায়গাটা, ডিটি 0। কিন্তু মনে রাখবে সিভি কিন্তু নট ইকুয়ালস টু 0, সিভি 0 হয় না কখনো। হ্যাঁ, ডিটি 0, তো ওভারঅল এই প্যারামিটারটা 0, কারণ সিভি পজিটিভ যাই হোক না কেন, ডিটি যেহেতু 0, এই জিনিসটা 0। ক্লিয়ার সবার? এবার আমাকে বলো ডিভি এটা কি কখনো 0 হবে? আমরা তো গ্যাসের এক্সপ্যানশন করেছি, ভলিউমে তো চেঞ্জ হবে, তাহলে এটা নট ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা 0 কিন্তু এ আবার নন 0, তাহলে এই জিনিসটার ভ্যালু কত হলে এই ইকুয়েশনটা ওভারঅল 0 হবে? কেউ বলতে পারবে? আমার বক্তব্য তাহলে ডেল ই বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এটা ইকুয়ালস টু কি হলে ওভারঅল ইকুয়েশনটা 0 হয়? হ্যাঁ, অর্কদীপ লিখেছে 0 হলে, এটা 0 হলে। যেহেতু আমার ডিভি নন 0, ডিভি আমার নন 0, তাহলে যদি এই জিনিসটা 0 হয় তবেই ওর সাথে ওর প্রোডাক্ট করলে 0 হয়। অর্থাৎ এই জায়গা থেকে আমরা প্রুফ করি যে এই ইকুয়েশনটা হচ্ছে 0, এটাই জুলস ল। তাহলে জুলস ল এর প্রুফটা তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা জুলস ল কে প্রুফ করে দিলাম? আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, মোটামুটি আমার অলমোস্ট ডান। হ্যাঁ স্যার। এবার আমি লাস্ট